রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গে। বাংলাদেশ নারী দল মিরপুরে ক্যাম্পে পুরো ঈদের ছুটিটা কিন্তু কাটিয়েছে। ছুটি বলা যায় না, প্রস্তুতি নিয়েছে তারা। আনফরচুনেটলি বাংলাদেশ আইসিসি উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের যেই লড়াইটা হবে এবছর, এবং সেই লড়াইয়ের হোস্ট হচ্ছে ইন্ডিয়া। বছরের শেষ দিকটা এই টুর্নামেন্টটা হবে, সেই লড়াইটায় আইসিসি চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশ নারী ক্রিকেট দল তারা সরাসরি কোয়ালিফাই করতে পারেনি। এবং শুরুতেই যদি সিকোয়েন্সটা বলে দিই, আসলে মেইনলি ইন্ডিয়া অ্যাজ আ হোস্ট নেশন ইতিমধ্যেই অ্যাজ হোস্ট তারা কোয়ালিফাই করেছে, এবং যে 5টা পজিশন ছিল বেসিক্যালি টপ 6 দল তারা কোয়ালিফাই করতো সরাসরি। সেই জায়গায় বাংলাদেশ পুরো আইসিসি চ্যাম্পিয়নশিপসের যে সাইকেল আছে সেখানে কিন্তু অনেক ভালো অবস্থানেই ছিল। তবে শেষ যে অ্যাসাইনমেন্টটা ছিল এই বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ গিয়েছিল, এবং সেখানে 3টা ম্যাচের মধ্যে অন্তত 2টো ম্যাচ বাংলাদেশকে জিততে হতো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, তাহলে কিন্তু সরাসরি কোয়ালিফাই করে ফেলতে পারতো বাংলাদেশ, কোয়ালিফিকেশন আর খেলতে হতো না। তবে আনফরচুনেটলি বাংলাদেশ সেই সিরিজটাতে ওয়েস্ট ইন্ডিজকে একটা ম্যাচে হারিয়েছে, 2টো ম্যাচে তারা হেরেছে। সে কারণে নিউজিল্যান্ডের সঙ্গে আইসিসির চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে ওডিআই চ্যাম্পিয়নশিপ, সেখানে টাইড অবস্থায় থেকে সমান সংখ্যক 21 পয়েন্ট পেয়ে, তবে নেট রান রেটে নিউজিল্যান্ডের কাছে আসলে বাংলাদেশ হেরে গেছে। সে কারণে বাংলাদেশ টপ 6 এর বাইরে শেষ করেছে এবারের ওডিআই চ্যাম্পিয়নশিপসটা, যে কারণে বাংলাদেশকে কোয়ালিফায়ার্স খেলতে হচ্ছে। এবং সেই কোয়ালিফায়ার্সে বাংলাদেশের সঙ্গে কারা কারা আছেন, কোন দলের বিরুদ্ধে বাংলাদেশকে খেলতে হবে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। ওয়েস্ট ইন্ডিজ তারাও কিন্তু সরাসরি কোয়ালিফাই করতে পারেনি, সুতরাং তারা রয়েছে এই টুর্নামেন্টটায়। পাকিস্তান স্বাগতিক দল, লাহোরে তারা এই পুরো টুর্নামেন্টটা অর্গানাইজ করছে, কোয়ালিফায়ার্স এর এপিসোডটা, যেটা ফর্মালি এপ্রিলের 9 থেকে 19 তারিখ পর্যন্ত হবে। তবে তার আগে 5 থেকে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দল 2টো করে প্র্যাকটিস ম্যাচ খেলারও সুযোগ পাবে। তো যাই হোক, যে বিষয়ে আসছিলাম সেটা হচ্ছে কোন কোন দলগুলো আসলে কোয়ালিফায়ার্স খেলবে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ওয়েস্ট ইন্ডিজ আছে, সেখানে অবভিয়াসলি শক্তিমত্তার হিসেবে পাকিস্তান হোস্ট নেশন হিসেবে তারা আছে, কোয়ালিফাই করতে পারেনি তারা সরাসরি। বাংলাদেশ আছে। এই 3টা দল বাদে আর যে 3টা দল রয়েছে তারা হচ্ছে থাইল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। অর্থাৎ এই 6টা দলের মধ্যেই আলটিমেটলি 2টো দল যারা একে অপরের লড়াইয়ে সর্বোচ্চ 2টো দল হবে এই কোয়ালিফায়ার্স পর্বে গিয়ে। এই 2টো দল সরাসরি চলে যাবে বিশ্বকাপ খেলার জন্য, এবং বাকি 4টা দল আলটিমেটলি এই ওয়ার্ল্ড কাপটা অন্তত খেলতে পারবে না। তো বাংলাদেশের জন্য সুযোগটা আসলে কিরকম রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে। ওডিআই ফরম্যাটে কিন্তু বাংলাদেশ বেশ ভালো, এবং এশিয়ান সাবকন্টিনেন্টের ভেতরে বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলেছে বলা যেতে পারে সেই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের সাকসেসটাও বেশ ভালো। আমরা এই ওডিআই সাইকেলের ভেতরে সাউথ আফ্রিকায় গিয়ে তাদেরকে প্রথমবারের মতো ওডিআইতে হারিয়ে এসেছি, আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে প্রথমবারের মতো হারিয়ে এসেছি। ঘরের মাটিতে আমরা বেশ ভালো খেলেছি, পাকিস্তানকে আমরা সিরিজ হারালাম, ইন্ডিয়ার সঙ্গে আমরা সিরিজ টাই করলাম, ঘরের মাটিতে তাদেরকে ওডিআইতে আমরা হারালাম, এবং আয়ারল্যান্ড একদম রিসেন্ট সময়ে এসে তাদেরকেও কিন্তু আমরা বেশ ভালোভাবে হারিয়ে দিয়েছি ওডিআই ফরম্যাটটাতে। সুতরাং ওয়ানডে ফরম্যাটে আমার কাছে মনে হয় বাংলাদেশ তাদের সবচাইতে শক্তিশালী জায়গায় অবস্থান করে উইমেন্স টিমের হিসেবে, এবং এই মুহূর্তে তারা আইসিসি র্যাঙ্কিং এও 7 নম্বরে আছে। এবং এবারের যে দলটা তারা তৈরি করেছে, নতুন কোচ সারোয়ার ইমরানের নেতৃত্বাধীন এই দলটা, যেখানে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ফয়সাল হোসেন ডিকেন্স যোগ দিয়েছেন। তো ফুল একটা বাংলাদেশি সেট আপ কিন্তু আমরা জানি এবারে বাংলাদেশের উইমেন্স দলটায়। হাসান তিলকারাত্নে ফেব্রুয়ারি পর্যন্ত তার নিয়োগের যে মেয়াদ সেটা ছিল, সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর, শেষ হওয়ার পর তার সেই মেয়াদ কিন্তু আর এক্সটেন্ড করা হয়নি বা নতুন কোনো চুক্তিতে আনা হয়নি। আলটিমেটলি লোকাল কোচ সারওয়ার ইমরানের উপরেই ভরসা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যাই হোক, তার আন্ডারেই বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে, এবং এরই মধ্যে উইমেন্স ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছে, যেটা 50 ওভার ফরম্যাটের ছিল, এবং খুব ইম্পর্টেন্ট একটা মাইল ফলক টুর্নামেন্ট বলা যেতে পারে, কারণ এই টুর্নামেন্টটা খেলেই মোটামুটি খেলোয়াড়রা কিন্তু প্রস্তুত হয়েছেন এই কোয়ালিফায়ার্স এর জন্য। এবং সেই টুর্নামেন্টের যারা ভালো পারফর্মাররা ছিলেন তারা কিন্তু রিওয়ার্ডেড হয়েছেন। এই যে 15 সদস্যের দলটা বাংলাদেশের, যারা আগামীকালই পাকিস্তানের পথে রওনা দিবে, এই বাংলাদেশ দলটায় কিন্তু 3টা পরিবর্তন আছে ওয়েস্ট ইন্ডিজ সফরের সেই দলের সঙ্গে। বাদ পড়ে গেছেন টপ অর্ডার ব্যাটার মুর্শিদা খাতুন, ইনফ্যাক্ট সেই সাথে বাদ পড়ে গেছেন সুলতানা খাতুন, ডানহাতি অফ স্পিনার, এবং অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার তাজ নেহার। এই 3জন বাদ পড়ে গেছেন। তাদের জায়গায় 3জন জায়গা করেছেন যারা এবারে ডিপিএল এ খুব ভালো খেলেছেন। প্রথম নামটা সবারই পরিচিত, ঋতুমণি। ব্যাটিং অলরাউন্ডার, বোলিংটাও বেশ ভালো করেন, এবং ব্যাটিং এও তার ফর্ম ভালো ছিল। গুলশান ইউথ ক্লাবের হয়ে এবারে 150+ রান, সেই সাথে বেশ কিছু উইকেট, 18টার মতো উইকেটও তিনি পেয়েছেন। সে কারণে ঋতুমণির ইনক্লুশনটা বাংলাদেশকে একটা স্ট্রং পজিশনে ডেফিনেটলি নিয়ে যাবে। আর বাকি যে 2জন ইনক্লুশন তারা বেশ সারপ্রাইজিং, তবে ডেফিনেটলি ডিপিএল এর বেস্ট পারফর্মার হিসেবেই তারা সুযোগ পেয়েছেন।
একজন হচ্ছেন ইসমা তানজিম। তিনি 7 ম্যাচ থেকে 336 রান করেছেন সেল্টিকের হয়ে, যে দলটায় আলটিমেটলি নিগার সুলতানা জ্যোতি ক্যাপ্টেন ছিলেন, এবং যে দলটা ডিপিএল চ্যাম্পিয়ন হয়েছে উইমেন্স ডিপিএল এর, সেই দলের অন্যতম সেরা ব্যাটার তিনি ছিলেন। 336 রান 7 ইনিংস থেকে, এবং এ কারণেই ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন। 27 বছর বয়সী এই ক্রিকেটার। সেই সাথে আরো একজন ডাক পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা, ডানহাতি অফ স্পিনিং অলরাউন্ডার। দেশের বাইরে বেশ কিছু বছর তিনি আসলে ক্রিকেটও খেলেছেন অস্ট্রেলিয়াতে, দেশে ফিরে এসেছেন, আবারও জাতীয় দলে ঢোকার জন্য একটা এফোর্ট দিয়েছেন। ডিপিএল এ তিনি সর্বোচ্চ উইকেট টেকার হয়েছেন, 21টা উইকেট পেয়ে, এবং সে কারণে তিনি সরাসরি 15 সদস্যের এই দলে কিন্তু যুক্ত হয়ে গেছেন। অর্থাৎ দুটো বেশ ফ্রেশ ফেসেস বলা যেতে পারে দলে কামব্যাক করছেন, এবং সেই সাথে ঋতুমণিও কামব্যাক করেছেন ছোট্ট একটা ব্রেকের পর। তো সব মিলে বাংলাদেশ বেশ স্ট্রং একটা 15 ম্যান স্কোয়াড বা 15 প্লেয়ার স্কোয়াড নিয়ে যাচ্ছে এবারে টুর্নামেন্টটা খেলতে বা কোয়ালিফায়ার্স খেলতে। আজকে নিগার সুলতানা জ্যোতির প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ছিল, সেখানে তিনি বলছিলেন যে ঈদের ছুটি স্যাক্রিফাইস করে বাংলাদেশি উইমেন্স ক্রিকেটাররা কিন্তু প্র্যাকটিস করেছেন এবং এফোর্ট দিয়েছেন। নতুন কোচ সারওয়ার ইমরান ডেফিনেটলি ব্যাটিং এর দিকে তিনি মনোযোগ দিয়েছেন দলটার। ফয়সাল হোসেন ডিকেন্স রয়েছেন, যিনিও মূলত ব্যাটিং এর একটা দেখভাল করার সুযোগটা পেয়েছেন, আই গেস খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছেন এই নারী ক্রিকেটারদের সঙ্গে। এবং জ্যোতি একটা ব্যাপার পরিষ্কার বলেছেন যে আসলে বাংলাদেশের উইমেন্স ক্রিকেটে তারা কিন্তু ফিল্ডিং বা বোলিং নিয়ে বেশ কনফিডেন্ট থাকেন। বোলিং ইউনিটটা বাংলাদেশের বরাবরই দলকে আসলে বাঁচিয়ে দেয়, বা অনেক সময় বেটার পারফর্মিং সাইডটা হয়। ব্যাটিংটাতেই মোর অফেন দেন নট আমরা দেখি যে একটা কোলাপস হয়ে যাচ্ছে। সো সেই জায়গায় নিগার সুলতানা বলেছেন যে তারা আলাদা রকম প্রস্তুতি নিয়েছেন, এবং তারা জানেন যে পাকিস্তানে লাহোরে যেখানে খেলাগুলো হবে, দুটো মাঠে খেলা হবে, একাডেমি মাঠ এবং গাদ্দাফি স্টেডিয়াম, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই জায়গাটা আসলে ব্যাটারদের একটা আলাদা ভূমিকা রাখতেই হবে। ভালো ফর্মে থাকতে হবে, ভালো পারফর্ম করতে হবে, কনসিস্টেন্টলি পারফর্ম করতে হবে। সেই ব্যাপারটা কিন্তু নিগার সুলতানা জ্যোতি বলেছেন। তো দেখা যাক, বাংলাদেশের যে ক্যাম্পেইনটা শুরু হবে, তারা দুটো প্র্যাকটিস ম্যাচ পাচ্ছে, একটা আয়ারল্যান্ড স্কটল্যান্ডের সঙ্গে 5 তারিখ এবং 7 তারিখ হবে সেই দুটো প্র্যাকটিস ম্যাচ, এবং 9 তারিখ থেকে মূল পর্ব শুরু হবে। প্রথমেই বাংলাদেশ থাইল্যান্ডের সঙ্গে খেলবে, তারপর খেলবে আয়ারল্যান্ড, তারপর স্কটল্যান্ড, এবং তারপর বেসিক্যালি যে দুটো দলের যে কোনো একটা দলকে বাংলাদেশকে হারাতেই হবে। যদি তারা থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডকেও হারায়, এরপরও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তানের যে কোনো একটা দলকে বাংলাদেশের হারাতেই হবে, তারা যদি সরাসরি এবারে বিশ্বকাপে কোয়ালিফাই করতে চায়। 2022 বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই করেছিল, এবং সেটা তাদের জন্য বিশাল একটা ক্রেডিটের ব্যাপার ছিল। এবারের বিশ্বকাপে বাংলাদেশকে কোয়ালিফাই করতে হলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, এই দুটো শক্তিশালী দলের মধ্যে যে কোনো একটা দলকে হারাতে হবে। কাকে হারাতে পারবে বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়। তবে মজার বিষয় এটাই, প্রথম 3টা ম্যাচ থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডকে যদি বাংলাদেশ হারায়, সেই ক্ষেত্রে শেষ যে দুটো ম্যাচ আছে সেটার উপরে আসলে ডিপেন্ড করবে বাংলাদেশের এবারের বিশ্বকাপের সরাসরি কোয়ালিফাই করার যে সুযোগ, বা কোয়ালিফায়ার্স থেকে উতরে যাওয়ার যে সুযোগটা, সেটা বাংলাদেশ নিতে পারবে কি পারবে না। বেস্ট অফ লাক নিগার সুলতানা ও তার দলকে। এবং সামনের দিনগুলোতে ডেফিনেটলি আরো কিছু ভিডিও নিয়ে আসবো, যেখানে আসলে বাংলাদেশের এই স্কোয়াড থেকে বেস্ট ইলেভেনটা কি হতে পারে, কোন ধরনের ট্যাকটিক্সে বাংলাদেশ যেতে পারে এই ম্যাচগুলোতে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করব। আপনারা রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, এবং খুব ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।